আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দেব দেশ বিদেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য এবং শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর। আমরা শুরুতেই ঢাকা স্টক এক্সচেঞ্জের খবরাখবর জানাবো। দর্শক, ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকে 1197 কোটি টাকা লেনদেনের মধ্য দিয়ে লেনদেন সমাপ্তি হয়েছে এবং সবগুলো সূচকের অবস্থান পজিটিভ ছিল। তো আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের আপডেট নিয়ে আপনাদের জানাবো। তার আগে দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত আমরা জানতে এখন আমরা কথা বলবো ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক মোহাম্মদ সাজিদুল ইসলামের সঙ্গে। সাজিদ ভাই, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। জি পলি, আপনাকে অশেষ ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি, শুরু করতে চাচ্ছি, শেয়ার বাজারে 62টি কোম্পানিতে রেড অ্যালার্ট দেয়া হয়েছে, কেন? ধন্যবাদ পলি আপনাকে। আপনি দেখেছেন আমরা গতকালকে ঢাকা স্টক এক্সচেঞ্জ আমাদের ওয়েবসাইটে আসলে 42টি কোম্পানির অনগোয়িং কনসার্নে একটি থ্রেড আমরা মনে করছি, যেগুলো এরকম 42টি কোম্পানির একটি লিস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট প্রকাশ করেছে। তো বিষয়টি আমরা আলোচনা করেছি। তো আমাদেরকে ম্যানেজমেন্ট যে কথাটি আমাদেরকে বলেছে যে আসলে একটু বিনিয়োগকারীরা যেন মোর কশাস হয়, কারণ এখানকার মধ্যে অনেকগুলো কোম্পানি যদিও অনগোয়িং কনসার্ন, বাট এগুলো থ্রেড। যেমন অনেকগুলো কোম্পানির ভিতরে আছে যে কোম্পানিগুলো যেমন লিজিং কোম্পানিগুলো, আপনারা হয়তো এই নামগুলো দেখেছেন, যে কোনো সময় এই কোম্পানিগুলো আসলে বন্ধ হওয়ার পথে। কিন্তু আমরা দেখছি যে এইসব কোম্পানিগুলোতে আনইউজুয়াল প্রাইস হাইক হচ্ছে, যেটি আমরা মনে করি বা আমাদের ম্যানেজমেন্ট মনে করে যে বিনিয়োগকারীদেরকে আরো বেশি সতর্ক হওয়া উচিত তাদের বিনিয়োগ করার ক্ষেত্রে। কারণ তারা যদি এগুলোতে বিনিয়োগ করেন তাহলে আসলে যে কোনো সময় তারা বিপদগ্রস্ত হবেন। যে আমি আপনার এই জায়গাটাতে একটু ইন্টারাপ্ট করছি, যে তার মানে হচ্ছে আপনারা বিনিয়োগকারীদের স্বার্থেই আপনারা এমন সিদ্ধান্ত নিয়েছেন। তো সেখানে একটা কথা বলতে চাচ্ছি যে আপনাদের এই সিদ্ধান্তটা তো অনেক সময় যে বিনিয়োগকারীদের প্যানিকও তৈরি করে, কারণ আমরা আসলে আমরা প্যানিক তৈরি যেন না হয়, আমরা ম্যানেজমেন্ট আসলে খুব সাবধানতা অবলম্বন করছে এইভাবে যে তারা কিন্তু কোনো কোম্পানিকে লেনদেন একদম বন্ধ করে দেয়নি। তারা বারবার অ্যালার্ট করছে, আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অ্যালার্ট করছি, তারা বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে অ্যালার্ট করছে, কোম্পানির নাম বলেছে। কিন্তু অলরেডি তো এরই মধ্যে এখানে বিনিয়োগকারীরা অবস্থান করছে। নতুন বিনিয়োগকারী যারা এখনো এই কোম্পানিগুলোতে আসেনি তারা না হয় অ্যালার্ট হচ্ছে, কিন্তু যারা অলরেডি ইনভেস্ট করেছে তাদের মধ্যে কি অবস্থা চলছে, সেক্ষেত্রে আসলে এটা প্যানিক তৈরি করা কিনা। আর যারা এটাতে ইনভেস্ট করেছে আরো যেন নতুন করে প্রাইস হাইক না হয়। কারণ আপনি দেখেন এই কোম্পানিগুলো অনগোয়িং কনসার্ন হলো, এগুলো কিন্তু অনেকগুলো বন্ধ অথবা এই কোম্পানিগুলো নন অপারেটিভ অবস্থায় আছে, তারা আমাদেরকে কোনো তথ্য দেয় না। ঢাকা স্টক এক্সচেঞ্জ আমরা জিজ্ঞেস করেছিলাম যে কেন, আমাদের ম্যানেজমেন্ট আমাদেরকে এরকম উত্তর দিয়েছে যে এই কোম্পানিগুলো আমরা তাদের কোনো ইয়ারলি যে এজিএম হয়, এজিএম এর কোনো তথ্য আমাদেরকে দিচ্ছে না, আমাদেরকে কোনো অ্যানুয়াল রিপোর্ট দিচ্ছে না, যেসব রিপোর্টগুলো আমরা আমাদের ওয়েবসাইটে আপলোড করতে পারবো, যেন বিনিয়োগকারী বুঝতে পারেন আসলে কোম্পানিগুলোর প্রকৃত আর্থিক অবস্থাটা কি। কোম্পানির বিনিয়োগকারীরা যখন প্রকৃত আর্থিক অবস্থা জানতে না পারেন, তারা তো আসলে এখানে ধোঁয়াশা হয়ে বিনিয়োগ করেন। এটি যেন না হয়, নতুন করে যেন কেউ বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত না হন। আসলে এটি সতর্কতা অবলম্বন করা বা একজন যেন বিনিয়োগকারী সতর্ক হন, এটি আমরা চাচ্ছি। এখন যারা বিনিয়োগ করেছেন তারাও যেন কশাস হন, তারা নতুন করে যেন বিনিয়োগ না করেন। আর যারা স্মার্ট বিনিয়োগকারী তারা আসলে এগুলো থেকে বেরিয়ে গিয়ে ভালো কোম্পানিতে বিনিয়োগ করবে, আমরা এটি আশা করি। জি, কিন্তু একটা বিষয় যদি এখানে একটু বলি যে সেখানে এতদিন হচ্ছে আপনারা কেন করেন নাই, যেখানে এই মুহূর্তে বাজারের একটা ঊর্ধ্বগতি চলছে এবং একটা মোমেন্টাম তৈরি হচ্ছে, তো সেখানে আপনারা এতদিন কি করেছেন? সেক্ষেত্রে কি আমরা বলতে পারি যে এতদিন আপনাদের আসলে দায়িত্বে অবহেলা ছিল, গাফলতি ছিল সেই জায়গা থেকে? না, দায়িত্বে অবহেলা বা গাফিলতির কথা না, আমরা আসলে আগের যে কোনো সময়ের চাইতে এখন বেশি কশাস যেন বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত না হন। আমরা তো আসলে কোনোদিনই চাই না যে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হন। এখন আমরা আরো বেশি কশাস হওয়া, এটি তো আসলে প্রতিদিনকার একটি কাজের অংশ। যে আপনি দেখেন যখন একটি কোম্পানি বন্ধ অবস্থায় থাকে, কোম্পানি তো আসলে কখনো খারাপ হয় না, হঠাৎ করেই খারাপ হয়ে যায়। একটি কোম্পানি তো আমরা খারাপ কোম্পানি বলে তার লিস্ট করে নিই, হয়তো যখন লিস্ট করেছি তখন এই কোম্পানিগুলোর অবস্থা ভালো ছিল, অথবা তারা ফ্যাব্রিকেটেড অ্যাকাউন্টস দিয়ে এখানে এসছে। যখন এই কোম্পানিগুলো দিনের পর দিন তারা পারফরমেন্স করছে না বা ভালো পারফরমেন্স করছে না, তখন আসলে কি করা? আমাদের কোনো না কোনো একটা জায়গায় তো আমাদের বিনিয়োগকারীদেরকে জানাতে হবে যে আপনারা সতর্ক হন। দেখেন সব সময় যেটি হয় যে
আমাদের সাধারণ বিনিয়োগকারীরা কিন্তু ক্ষতিগ্রস্ত হন। আমরা যেটি চাই, আপনি যেন শেষ বিনিয়োগকারী না হন যিনি সর্বোচ্চ দামে কিনেছেন। তাহলে বেক্সিমকোর শেয়ারটার কথা যদি একটু বলি, যে বেক্সিমকোর শেয়ারটা 111 টাকা প্রায়, তো সেই জায়গাতে গেল কার প্রভাবে? না, তখন আপনার অবশ্যই বেক্সিমকো, আপনি যেটি বলেছেন যে আসলে কার প্রভাবে, প্রভাবটা তো তখন আপনি জানেন তখন কি অবস্থা ছিল, দেশের কি অবস্থা ছিল, রাজনৈতিক অবস্থা কি ছিল, এগুলো সবই আপনারা জানেন। এগুলো আসলে নতুন করে আমরা বলে মানে এক্সকিউজ বের করা যাবে না। না, তখন আমি অনেকে আমি এখানে আসলে জানতে চাচ্ছি যে বেক্সিমকো কোম্পানির শেয়ার 110 টাকা থেকে 111 টাকায় উঠেছিল, সেটা মানে শুধুমাত্র সালমান এফ রহমানের প্রভাবেই উঠেছিল এবং সেই জায়গা থেকে 47 টাকা এসেছে। তো তখন আপনারা আপনাদের দায়িত্বটা পালন করেননি কেন? না, আপনি খুব আমাদেরকে হয়তো বলতে চাচ্ছেন যে দায়িত্ব আমরা পালন করিনি কেন, কিন্তু আমরা তখন এই কোম্পানিটা কি বন্ধ ছিল যে আমরা বলবো যে একটি বন্ধ কোম্পানি বা নন অনগোয়িং কনসার্ন না? এখন সেটি অনগোয়িং কনসার্ন না, তখন কিন্তু এটি অপারেটিভ ছিল। আমরা কেন একটি অপারেটিভ কোম্পানিতে ইন্টারাপ্ট করতে যাব? জি। আমরা এখন আমাদের ম্যানেজমেন্ট যে কোম্পানিগুলো লিস্ট দিয়েছে, ওনারা কিন্তু স্পষ্ট করেছে যে এই কোম্পানিগুলো অনগোয়িং কনসার্ন থ্রেট। তারা বলতে চাচ্ছে যে এই কোম্পানিগুলো হয় বন্ধ অথবা নন অপারেটিভ অবস্থায় আছে। আর অনেকগুলো শেয়ার আছে যেগুলো অপারেটিভ, কিন্তু এমন প্রাইস হাইক হচ্ছে যে আপনাদেরকে সতর্ক হওয়ার জন্য আমরা বলেছি। এটি আসলে ম্যানেজমেন্টের কথা। এখন এই ক্ষেত্রে আপনারা যদি বলেন যে না আমরা কখনোই সতর্ক করব না, তাহলে তো আসলে এক পর্যায়ে গিয়ে বিনিয়োগকারী খুব অনেক ক্ষতিগ্রস্ত হবেন। এখন অল্প ক্ষতিগ্রস্ত হবেন, কিন্তু এটি যদি চলতে থাকে বড় ধরনের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। আপনি এখন অল্প ক্ষতিতে বেরিয়ে যাবেন নাকি বড় ক্ষতি আপনি হাতে নিয়ে বসে থাকবেন, এটি এখন আপনার সিদ্ধান্ত। এই কিন্তু জন্যই আমরা এটাই কি বিনিয়োগকারীকে, উপযুক্ত সময় বলে মনে হচ্ছে আপনার? না আমরা উপযুক্ত সময় কিন্তু বলিনি, আমরা জি। জাস্ট এটি আপনি দেখেছেন এর আগেও আমাদের ম্যানেজমেন্ট দুটি কোম্পানিকে ট্রেডিং হল্ট করেছিল। এটি হল্ট যেটি করেছে এটিও কিন্তু সতর্কতা করানোর জন্য যে আপনারা সতর্ক হন। শুধুমাত্র এই দুই একদিন হল্ট করে কিন্তু আমরা থেমে যাব না। যদি এই ধরনের ম্যানুপুলেটিভ বাজার চলতে থাকে বা এই ধরনের ম্যানুপুলেটিভ প্রাইস হাইক যদি হতে থাকে, আমাদের ম্যানেজমেন্ট কিন্তু আরো অনেক বেশি কঠোর অবস্থান নেবে। তখন আসলে আর বিনিয়োগকারী কোনো জায়গায় তাদের আসলে যাওয়ার জায়গা থাকবে না। তারা যেখানে চিল্লাচিল্লি করুক না কেন, আসলে কিন্তু কোনো লাভ হবে না। এই জন্যই আমরা বিনিয়োগকারীকে বলতে চাই যে একটি কোম্পানির যেটি বাজার মূল্য হওয়া উচিত তার চাইতে অতিরিক্ত মূল্য যখন হয়, তখন মনে করতে হবে বা বুঝতে হবে যে এর পিছনে আসলে কারসাজি চক্র কাজ করছে। এখন এই কারসাজি চক্রের সাথে যদি আমি আহ, যুক্ত হয়ে যাই, তাহলে ওই কারসাজি চক্র আসলে বেরিয়ে যাবে এক সময়। আর সে জাঙ্ক শেয়ারগুলো বা এই বাজে শেয়ারগুলো হাই প্রাইসে আমার কাছেই থাকবে, তখন আর কেনার মতো কোনো লোক থাকবে না। তখন আমাকে আসলে হাই হুতাশ করতে হবে। জি, অবশ্যই আমরা সেই কারসাজির বিপক্ষেই আছি, আপনাদের মতো আমরাও আছি। কিন্তু আরেকটা বিষয় যদি একটু বলি যে এই যে 5টি ব্যাংকের কথা যদি বলি, যে সেই 5টি ব্যাংকের বিনিয়োগকারীদের শেয়ার একেবারে শূন্য হয়ে গিয়েছে, সেটাও কিন্তু আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে এটা আসলে একদিনে তৈরি হয়নি, এটা ধীরে ধীরে তৈরি হয়েছে। কিন্তু তখন কি আপনারা তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা তাদের সবকিছু ইনভেস্টিগেট করেননি? অর্থাৎ স্টক এক্সচেঞ্জ থেকে থেকে সেই ধরনের কোনো সিদ্ধান্ত বা সেই ধরনের কোনো ইনভেস্টিগেট বা সেই ধরনের কোনো দায়িত্ব যদি বলি, সেটা কিন্তু তখন নেওয়া হয়নি। ইভেন বিনিয়োগকারীদের স্বার্থে যে কম্পেনসেশন, সেটার কোনো কথাও কিন্তু স্টক এক্সচেঞ্জ থেকে বলা হয়নি। না, স্টক এক্সচেঞ্জ আসলে কোনোদিনই কোনো বিনিয়োগকারীকে কম্পেনসেশন দেওয়ার জন্য বসে নাই, এবং স্টক এক্সচেঞ্জের এটা কাজও না। আপনি দেখেন যে 5টি কোম্পানির কথা বললেন, তার মধ্যে একটি ব্যাংকের কথা বলি। একটি ব্যাংক কিন্তু 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। যখন বন্ধ হয় তার আগেই আমরা স্টক মানে ক্যাশ ডিভিডেন্ড পেয়েছি। হঠাৎ করে তাদের যে নিয়ন্ত্রক সংস্থা বা বাংলাদেশ ব্যাংক, তারা আসলে এগুলোকে বন্ধ করেছে। এখানে আমাদের পক্ষে তো আসলে আমরা তো নিয়ন্ত্রক না। ঢাকা স্টক এক্সচেঞ্জ বা আমাদের বোর্ড বা আমাদের ম্যানেজমেন্ট কিন্তু কোনো কোম্পানিকে নিয়ন্ত্রণ করতে পারে না, বা কোনো ব্যাংকের ক্ষেত্রে নিয়ন্ত্রণ করতে পারে না। তাদের প্রত্যেকটি লিস্টেড কোম্পানির একটি নিয়ন্ত্রক সংস্থা। নিয়ন্ত্রক না হন, কিন্তু বিনিয়োগকারীদের পাশে দাঁড়ানোরও তো কিছু আচ্ছা, দায়িত্ব আছে। বিনিয়োগকারীর পাশে দাঁড়ানোর জন্য আমাদের পক্ষ থেকে যেটি করার ছিল, সেটি যে এই কোম্পানিগুলো তো আসলে তারা তাদের ওয়েবসাইটে তাদের আর্থিক অবস্থা পাবলিশ করেছে। বাংলাদেশ ব্যাংক এগুলোকে অনুমোদন দিয়েছে ব্যাংক আপনার ডিভিডেন্ড দেওয়ার জন্য। সেক্ষেত্রে আমাদের পক্ষ থেকে আসলে কতটা জানা সম্ভব ছিল যে এই কোম্পানিগুলো খারাপ? তারপরেও কি আমরা বিভিন্ন জায়গায় কি আমরা বলিনি? আর পেপার পত্রিকার মাধ্যমে অথবা আপনারাও তো সতর্ক করেছেন যে এই ব্যাংকগুলোর অবস্থা এরকম। আপনারাও অনেকবার বলেছেন যে বিভিন্ন ব্যাংকের নাম নিয়েই বলেছেন যে এই ব্যাংকগুলো আর্থিক অবস্থা ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে, বিভিন্নভাবে এই ব্যাংকগুলো থেকে টাকা লুটপাট হয়েছে। তারপরেও কি আমাদের আমানতকারীরা সতর্ক হয়েছেন? হন নাই।
যখন আমানতকারী সতর্ক না হন, তা আসলে সাধারণ বিনিয়োগকারী কিভাবে সতর্ক হবেন? তাদের পক্ষে সতর্ক হওয়া সম্ভব ছিল না। আবার আরেক পক্ষ ছিল যে এটিকে তখন আপনাদের বা আমাদের এই যে আমরা যখন বলেছি যে এই কোম্পানি এই ব্যাংকগুলো লুটপাট হয়ে যাচ্ছে, তখন তারা আরেকটা গ্রুপ এগুলো বলেছে না, এগুলো মিথ্যা বানোয়াট কথা বলে আমাদের এই কথাগুলো বা আপনাদের এই কথাগুলোকে, যে কথাগুলো আমরা বিনিয়োগকারীকে সতর্ক করার চেষ্টা করেছি, আমাদের কথাগুলোকে মিথ্যা প্রমাণিত করার জন্য নানানভাবে চেষ্টা করা হয়েছে। আপনি সবসময় দেখবেন যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আমাদের এই সব কথার বিরুদ্ধে আমরা যখনই বলেছি আমাদেরকে গালিগালাজ করা হয় বা আমাদেরকে নানানভাবে হেয় করা হয়। এগুলো আপনারা দেখেছেন। আসলে বিনিয়োগকারীকেও অনেক ক্ষেত্রে বুঝতে হবে এখানে সবসময় যে এক্সচেঞ্জগুলো বা ব্রোকার হাউস বা আমরাই যে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবো তা না। নিয়ন্ত্রক সংস্থাগুলো হঠাৎ করে যখন টুটি চেপে ধরে তখন আর আমাদের কোনো কিছু করার থাকে না। যেখানে তারা নিয়ন্ত্রকগুলো আগে থেকে সতর্ক করলে বরঞ্চ আমাদের বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগগুলো কিছুটা হলেও রক্ষা হতো। কিন্তু এই যে একটা বিষয় যে দীর্ঘদিন ধরে হচ্ছে বাজার একটা পতনের ধারায় ছিল, সেখান থেকে বাজার কিছুটা উঠে এসেছে, কিছুটা নিজস্ব গতিতে ফিরে আসতে শুরু করেছে, ঠিক এইটা আসলে সময় কিনা? তো সেই জায়গা থেকে যে আপনাদের আসলে মোমেন্টামের সময় এরকম একটা মেসেজ, সেটা বিনিয়োগকারীদের আরো ক্ষতিগ্রস্ত করছে কিনা? না, আমরা তো বিনিয়োগকারীকে আসলে ক্ষতিগ্রস্ত করতে চাচ্ছি না। আপনি একটা জিনিসকে একটু ভালোভাবে একটু দেখেন। আমরা যে কোম্পানিগুলোর কথা এখানে আমাদের ওয়েবসাইটে দেয়া হয়েছে, এখানে বলাই হয়েছে যে এই কোম্পানিগুলো আমাদেরকে কোনো তথ্য দিচ্ছে না, অথবা বন্ধ, অথবা আনইউজুয়াল প্রাইস হাইক হয়েছে, এই কোম্পানিগুলোর কোনো পিএসআই নাই। আমরা শুধু সতর্ক করেছি। আমরা তো আসলে কাউকে বলিনি যে আপনারা এক্ষেত্রে বিনিয়োগ করবেন না। আমরা বলেছি যে আপনি বিনিয়োগ করেন, বিনিয়োগ করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করেন। কারণ যে ধরনের প্রাইস সামনে হয়তো আরও যদি মোমেন্টাম পায়, তাহলে এগুলোর প্রাইস এমন জায়গায় চলে যাবে, তখন বিনিয়োগকারী তো ক্ষতিগ্রস্ত হবেন। এটা তো আসলে সবাইকে বুঝতে হবে যে এই কোম্পানিগুলো বন্ধ। আমরা নানান সময় আমাদের ম্যানেজমেন্ট কোম্পানিগুলোকে ভিজিটে গিয়ে দেখেছে যে ওইগুলো কোম্পানি বছরের পর বছর ধরে তার কোনো উৎপাদন নাই। যেই কোম্পানিগুলো কোনো উৎপাদন নাই, এই কোম্পানির শেয়ার প্রাইস বাড়ে, তো তখন তো অবশ্যই আমাদের কিছুটা হলেও দায়িত্ব থাকে, যে কোনো পক্ষেরই হোক না কেন, এটা নিয়ন্ত্রক হোক বা এক্সচেঞ্জগুলোর হোক বা ব্রোকার হাউসের হোক, অথবা আমরা যারা আছি, আপনারা যারা জার্নালিস্ট আছেন, প্রত্যেকেরই আসলে কোনো না কোনো ক্ষেত্রে আমাদেরও দায়িত্ব আছে আমাদের বিনিয়োগকারীদেরকে এটা জানানো। আর সবচেয়ে বড় দায়িত্বটা আসলে বিনিয়োগকারীর। কারণ উনি ওনার বিনিয়োগ যেন সুরক্ষিত করতে পারেন। কারণ লস করলে ওনার বিনিয়োগ কোনোদিন কেউ আসলে দিয়ে যাবে না। তো এই জন্য বিনিয়োগকারীকে আমরা সতর্ক করছি, এটি কোনোভাবে বাজারের গলার টুটিতে ধরা না, অথবা আমরা কখনোই চাচ্ছি না যে আমরা প্রাইসকে ম্যানিপুলেট করি বা প্রাইসকে কন্ট্রোল করি। আমরা প্রাইস কন্ট্রোল করতে চাচ্ছি না। কিন্তু এই কারসাজির সাথে যারা জড়িত, সবার আগে তাদের আইডেন্টিফাই করা উচিত কিনা? না, না, অবশ্যই। আমি কিন্তু আমাদের এই কথার মাঝখানে বলেছি যে আমরা শুধুমাত্র এরকম কোম্পানির লিস্ট দিয়েই কিন্তু ক্ষান্ত হব তা না। আমরা এই কোম্পানিগুলো যদি এই ধরনের আবার হতে থাকে, আমরা অবশ্যই আপনি দেখেছেন আমরা কোম্পানির এই ট্রেডিংটাকে হল্ট করেছিলাম। এটি এমন হতে পারে যে যদি তাও আমরা রক্ষা করতে না পারি, এটি হয়তো এমন হতে পারে 1 সপ্তাহের জন্য হোল্ড হয়ে যেতে পারে, অথবা 1 মাসের জন্য হোল্ড হয়ে যেতে পারে, বা এমন হতে পারে যে যতদিন পর্যন্ত আমরা এটি ইনভেস্টিগেশন করে কোনো কিছু না পাই ততদিন পর্যন্ত হল্ড থাকতে পারে। সেক্ষেত্রেও তো বিনিয়োগকারীরা লুজার হবে, মানে না, এটি তো বিনিয়োগকারী তো অবশ্যই লুজার হবে। কারো না কারো হাতে তো শেয়ার থাকবে। আমরা চাই যিনি এই কারসাজি করছে তার হাতেই থাকুক, উনি তার হাতে থাকুক। এতে তো আসলে সাধারণ বিনিয়োগকারী কোনো ক্ষতি হয় না। আমরা চাই যেন সাধারণ বিনিয়োগকারী যেন ক্ষতিগ্রস্ত না হন। কারসাজি কারো ক্ষতিগ্রস্ত হোক, এটি তো আমরা চাই, সবাই চায়, আপনিও চান, যেন কেউ কারসাজি না করে। কারসাজি কারকের হাতে শেয়ার থাকুক। উনি যদি আমাদের কাছে বিক্রি করতে না পারেন, তাহলে উনি কার কাছে বিক্রি করবেন? উনি নিয়ে বসে থাকুক এই বন্ধ কোম্পানি। জি, আপনাকে ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। হ্যাঁ, আপনাকে অশেষ ধন্যবাদ। জি।